নমস্কার, আমি গল্পের লেখক প্রীতম দাস। সুধীজনের কাছে আমার একান্ত অনুরোধ, ভবিষ্যতে আমার অনুমতি ছাড়া কোনোরূপ আজকের এই গল্পটিকে কপি যেন না করা হয়, আর এই গল্পের প্যাটার্ন বা কোনো ভাগকে অনুসরণ না করা হয়। এহেন বলার পেছনে অনেক বৃহৎ কারণ রয়েছে, যা আমি এক লাইনে বলে বোঝাতে পারবো না। দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, অলডে সাসপেন্সের পর্দায় আমি সুদর্শন রয়েছি আপনার সঙ্গে। আজ আপনাকে একেবারে ভিন্ন স্বাদের একটা গল্প শোনাবো, কিন্তু গল্পটা আমাদের চ্যানেলের অন্যান্য গল্পের তুলনায় একটু আলাদা। আশা করছি আজকের এই ভিন্ন স্বাদের গল্পটি আপনার ভালো লাগবে। তবে হ্যাঁ, গল্পে প্রবেশ করার আগে একটা বিশেষ কথা বলতে চাই। আমাদের আজকের এই গল্পটিতে কিন্তু এমন কিছু শব্দের, এমন কিছু ভাষার ব্যবহার করা হয়েছে যেটা শ্রুতিকটু লাগতে পারে আপনার কাছে। যদি গল্পের মধ্যে আপনার এই ধরনের শব্দগুলি শুনতে কোনো আপত্তি না থাকে, তাহলে অবশ্যই আপনি গল্পটি এনজয় করুন। আর যদি আপত্তি থাকে, তাহলে এখানেই আপনি গল্পটি স্কিপ করতে পারেন। আজ আপনি শুনতে চলেছেন সুলেখক প্রীতম দাসের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, বাঁকুড়ার সেই ভৌতিক রাত। লেখক প্রীতম দাস উত্তর 24 পরগনা জেলার সোদপুরের বাসিন্দা। বর্তমানে এপার এবং ওপার বাংলার সাহিত্য জগতের অন্যতম উজ্জ্বলতম নাম। তার বহু গল্প মিলিয়ন্স অফ ভিউ পৌঁছেছে। তার মধ্যে সর্বোচ্চ 3.5 কোটি দর্শক সংখ্যা প্রাপ্ত করতে সক্ষম হয়েছে। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি তাঁরই লেখা। গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে রয়েছে আমি সুদর্শন, এবং আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে সুমিত, সৌভিক, রাজ, প্রীতম, সুপমা এবং শম্পা। শুরু হচ্ছে আজকের গল্প, বাঁকুড়ার সেই ভৌতিক রাত। শ্মশানে কিছুক্ষণ আগে মরা পুড়িয়ে গেছে একদল সব যাত্রী। সদ্য নেভা চিতা থেকে এখনো ধোঁয়া নির্গত হচ্ছে। শ্মশানের পাশ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা। এক বিশাল জটাওয়ালা অঘরী সাধু মশাল হাতে মন্ত্র জপ করতে করতে অর্ধেক কোমর জলে নেমে মশাল উঁচিয়ে মন্ত্র জপ করতে থাকেন। হঠাৎ এমন সময় তার সামনে জলের মধ্যে ভেসে ওঠে এক মৃত মহিলার লাশ। মশালের আলোয় লাশটিকে একবার দেখার পর পা থেকে মাথা পর্যন্ত এক দীর্ঘ ঘ্রাণ নেন তিনি। তারপর সেই মরার চুলের মুঠি ধরে টানতে টানতে উপরে নিয়ে আসেন। মরাটিকে দক্ষিণ দিক বরাবর শায়িত করে তার চারপাশে গোল করে একটি বড় গণ্ডি কাটেন। তারপর সামনে 3টি মোমবাতি জ্বালিয়ে মরাটির বুকের উপর বসে বিশেষ কিছু মন্ত্রোচ্চারণ করতে থাকেন। গভীর নিস্তব্ধতা, কিন্তু আচমকাই অনতি দূরে অবস্থিত বটগাছ থেকে ভেসে আসে একটা তীব্র আর্তনাদ। অঘরী সাধুর শিরা উপশিরা টান টান হয়ে ওঠে। ধীরে ধীরে সেই আর্তনাদ ক্রমশ ছড়িয়ে পড়ে গোটা শ্মশান চত্বর জুড়ে। অঘরী সাধু তার মন্ত্র জপ চালিয়ে যেতে থাকে। এবার দূর থেকে বিভিন্ন জীবজন্তুর আওয়াজ ভেসে আসতে থাকে। কখনো সাপের ফসফস শব্দ, তো কখনো শিয়ালের ডাক, আবার কখনো হায়নার চিৎকার। আর এর মধ্যেই বার কতক মরাটি নড়ে চড়ে ওঠে। অঘরী সাধু তাই সাহসের সাথে মন্ত্র জপ চালিয়ে যায়। এখন কোনোভাবে ভয় পাওয়া চলবে না। এর মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে যায়। দমকা বাতাস বইতে শুরু করে। কিন্তু কি আশ্চর্য, এত কিছুর মধ্যেও মোমবাতি 3টি জ্বলতেই থাকে। গোটা শ্মশান চত্বর জুড়ে তখন এক অদ্ভুত ভয়ঙ্কর বাতাবরণ। কখনো মেয়েলি তীক্ষ্ণ আর্তনাদ, আবার কখনো শিয়াল কুকুরের কান্না,
আবার কখনো ঘর ঘর গলায় তীব্র অট্টহাসি। বৃষ্টির তেজ ক্রমশ বেড়েই চলেছে, আর এরই মধ্যেই মরার চোখ দুটো খুলে যায়। সাদা কটা চোখ দুটো বিড়ালের চোখের মতো জল জল করতে থাকে অন্ধকারে। এর পাশাপাশি মুখ দিয়ে অদ্ভুত সব শব্দ করতে থাকে মরাটি। সাথে সাথে অঘরী সাধু একটি পেয়ালায় মদ ঢেলে মরাটির মুখে ঢেলে দেয়। সাথে সাথে মরাটি শান্ত হয়ে যায়, আর আশপাশের পরিস্থিতিও ক্রমশই শান্ত হয়ে ওঠে। অঘরী সাধু পুনরায় মন্ত্র জপ করতে শুরু করে, আর ঠিক এমন সময় ঘটে গেল ভয়ঙ্কর একটি ঘটনা। মরার চোখ দুটো আবার খুলে যায়। লাল লাভার মতন জ্বলছে তার চোখ দুটো। মরাটি তার ডান হাত দিয়ে অঘরী সাধুর গলা টিপে তার ডান কানটিকে নিজের মুখের কাছে এনে বলে, তোর অবন্তিকা আসছে। থর থর করে কাঁপতে শুরু করে সেই অঘরী সাধু। তার চোখ দুটো বিস্ফারিত হয়ে ওঠে অজানা এক ভয়ে। মরাটি খিলখিল করে হাসতে শুরু করে। হঠাৎই দূরে নিভে যাওয়া সেই চিতাটি দাউ দাউ করে জ্বলে ওঠে, আর কোনো এক অদৃশ্য হ্যাঁচকা টানে মরাটি গণ্ডি থেকে বেরিয়ে সোজা গিয়ে পড়ে সেই জ্বলন্ত চিতার উপরে। গণ্ডির মধ্যে বেসামাল হয়ে পড়ে যায় সেই অঘরী সাধু। তিনি দেখলেন জ্বলন্ত চিতার কাঠগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তার মধ্যেই জল থেকে তুলে আনা মহিলার মৃতদেহটিতে আগুন ধরেছে। কিছুক্ষণ পর মন্ত্র জপ করতে করতে গণ্ডি থেকে বের হয়ে চিতার কাছে এসে দেখতেই অঘরী সাধুর চোখ দুটো আরো একবার বিস্ফারিত হয়ে ওঠে। সে দেখে আধ পোড়া মহিলার মৃতদেহটি ডান হাত আকাশের দিকে তুলে রেখেছে, আর এরপরেই অঘরী সাধু আকাশের দিকে তাকাতেই দেখে গোটা আকাশ লাল রক্তবর্ণ ধারণ করে আছে। অস্ফুট স্বরে অঘরী সাধু বলে ওঠে, অন্তিম সময় এসে গেছে। আজ সোমবার নতুন উদ্যমে কলকাতা শহর তার যান্ত্রিক জীবন শুরু করেছে। এই শহরেই বেহালা অঞ্চলের পর্ণশ্রী পল্লীতে নিজস্ব একটি দোতলা বাড়িতে থাকেন 60 রাজশেখর ভট্টাচার্য, এবং তার সঙ্গে রয়েছেন তার একমাত্র পুত্র অতীন্দ্র ভট্টাচার্য। বয়স 24 বছর। কিছুদিন আগেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তার পিতা রাজশেখর ভট্টাচার্য শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন আগে ব্যাংকের চাকরি থেকে নির্দিষ্ট সময়ের পূর্বেই অবসর গ্রহণ করেছেন। অতীন্দ্র ভট্টাচার্যের মা মধুবালা ভট্টাচার্য দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বছর 2 আগেই ইহলোক ত্যাগ করেছেন। বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে সন্ধে হয়ে গেছে সেটা খেয়ালই করেনি অতীন্দ্র। বাড়িতে ঢুকে জামা কাপড় ছেড়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে সন্ধে দিতে যাবে, ঠিক এমন সময় তার পিতা রাজশেখর ভট্টাচার্য তাকে ডাক দেন। সন্ধ্যাটা দিয়েই আমি আসছি। আমার তোর সাথে খুব জরুরি কথা আছে, এক্ষুনি আয়। রাজশেখর বাবুর কথার মধ্যে একটা অদ্ভুত পীড়া প্রকাশ পাচ্ছিল। অতীন্দ্র ভ্রু কুঁচকে কিছু একটা চিন্তা করে সন্ধ্যা না দিয়ে সোজা তার বাবার ঘরে প্রবেশ করল। কি হয়েছে বাবা? আমার মন ভালো নেই রে বাবা।
আমার মন একেবারে ভালো নেই। হঠাৎ করে কি মায়ের কথা মনে পড়ছে? তোর মায়ের কথা তো আমার মনে পড়ে, কিন্তু কিন্তু আজ নিজের দেশের বাড়ির কথা বড়ই মনে পড়ছে। অতীন্দ্র এর আগে কখনো তার বাবার কাছে দেশের বাড়ির কথা শোনেনি। অতীন্দ্র কিছুটা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করল, দেশের বাড়ি? সেটা আবার কোথায়? তুমি তো এর আগে এ ব্যাপারে কিছু বলনি। বলিনি কারণ কারণ তিনি কখনোই চাননি। অতীন্দ্র বেরিয়ে পড়েছে বাঁকুড়া জেলার পলাশডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে। সুপ্রাচীন ঐতিহাসিক এই বাঁকুড়া জেলা প্রতিষ্ঠিত হয়েছিল 1881 সালে। এর পূর্বে এটি সম্ভবত ছিল রাঢ় অঞ্চলের অন্তর্ভুক্ত। পলাশডাঙ্গা গ্রামে পৌঁছে ভট্টাচার্য বাড়ির সামনে দাঁড়িয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে অতীন্দ্র। বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে যে শতাব্দী প্রাচীন। হঠাৎ এমন সময় পিছন থেকে একজন ডেকে ওঠে, কাউকে খুঁজছেন? লোকটির বয়স আনুমানিক 50 থেকে 55-র মধ্যে হবে। তাকে দেখে অতীন্দ্র বলল, আমি এখানে আমার বড় জেঠু অনাদিশঙ্কর ভট্টাচার্যের সাথে দেখা করতে এসেছি। লোকটির চোখ যেন ছলছল করে ওঠে। তিনি উৎসুক দৃষ্টিতে অতীন্দ্রের কাছে এসে তার চোখে চোখ রেখে বলে, তুমি অতীন্দ্র? আপনি আমাকে চেনেন? লোকটি অতীন্দ্রের দুই কাঁধের পাশে হাত রেখে বললেন, আরে চিনবো না মানে? তুমি একেবারে আমাদের ছোটর মতো দেখতে। তুমি আমাকে বোধহয় এখনো চিনতে পারোনি, তাই না? আমি হলাম গিয়ে তোমার বাবার মেজদা, মানে তোমার মেজো জেঠু। অতীন্দ্র সাথে সাথে তার মেজ জেঠুর পা ছুঁয়ে প্রণাম করে। আরে থাক থাক, আশীর্বাদ করি অনেক বড় হও। চলো ভেতরে চলো, তোমাকে বাকিদের সাথে পরিচয় করাই। অতীন্দ্র অবশেষে ভট্টাচার্য বাড়ির ভেতর প্রবেশ করে। ঘরের ভেতর প্রবেশ করতে অতীন্দ্র দেখে একটি আরাম কেদারার উপর বসে বয়স্ক একজন ব্যক্তি। তার মাথার চুল ও গোঁফে বেশ পাকন ধরেছে। অতীন্দ্রকে সে ওই বয়স্ক ব্যক্তির কাছে নিয়ে এসে বলে, ইনি হলেন গিয়ে তোমার বড় জেঠু অনাদিশঙ্কর ভট্টাচার্য। আর দাদা, এই হলো গিয়ে আমাদের ছোটর ছেলে অতীন্দ্র ভট্টাচার্য। অতীন্দ্রর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকেন অনাদিশঙ্কর ভট্টাচার্য। তারপর কেদারা থেকে উঠে দাঁড়িয়ে অতীন্দ্রর চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলেন, এতদিনে তোমার এখানে আসার সময় হলো, তার মানে সময় হয়ে গিয়েছে। আমি ঠিক বুঝতে পারলাম না। আরে ধুর, বড়দা ভীষণ আনরোম্যান্টিক। তুমি বরং এদিকে আসো, তোমাকে তোমার দিদার সাথে পরিচয় করাই। অতীন্দ্রকে নিয়ে তার মেজ জ্যাঠা এগোতে থাকে অন্য ঘরের দিকে। অতীন্দ্র তার মেজ জ্যাঠাকে জিজ্ঞেস করে, আচ্ছা, এই বাড়িটা তাও কত বছর পুরনো? ধরে নাও প্রায় 150 বছরের উপর। হ্যাঁ, বলো কি? এই বাড়ি তো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আরে না না, এ বাড়ি বহুবার সংস্কার হয়েছে। তা হলেও এত পুরনো বাড়িতে বসবাস করা ভীষণই বিপজ্জনক। সে যাই হোক না কেন, প্রাণ থাকতে আমি অন্তত পক্ষে অন্য কোথাও যাব না। এক মুহূর্তের জন্য অতীন্দ্রর চোখের সামনে তার বাবার মুখটা ভেসে ওঠে। অতীন্দ্র মনে মনে ভাবে, না জানি আমার জেঠুদের মনের মধ্যে কত কষ্ট আর ক্ষোভ লুকিয়ে আছে বাবার জন্য। অতীন্দ্র ও তার মেজ জেঠু প্রবেশ করেন একটি ঘরে। ঘরের বিছানায় শায়িত এক 70 ঊর্ধ্ব বয়স্কা মহিলা। তাকে দেখিয়ে অতীন্দ্রর মেজ জেঠু বললেন, অতীন্দ্র, আমার মা কমলিনী দেবী। অতীন্দ্র তার ঠাকুমার পা দুটি ছুঁয়ে প্রণাম করে, কিন্তু ঠাকুমা কোনো প্রতিক্রিয়া করেন না। মায়ের শরীর ভালো না, মস্তিষ্ক বিকৃতির ফলে এখন এরকম হয়ে গেছে। সত্যি বলতে
তোমার দাদু মারা যাওয়ার পর থেকে ধীরে ধীরে তাঁর এই অবনতি। দাদু তাও মারা গেছে কত বছর হবে? তা সে অনেক বছর হবে। আচ্ছা, দাদু মারা গেলেন কিভাবে? ওইসব কথা তুমি এখন বাদ দাও। তুমি অনেক দূর থেকে এসেছো, তোমার ঘর দেখিয়ে দিচ্ছি, সেখানে তুমি বিশ্রাম নাও। আর আজকে দুপুরবেলা বেশ জমিয়ে আয়োজন করছি। হন্তদন্ত হয়ে দ্রুত পায়ে আবারও বেরিয়ে যায় অতীন্দ্রের মেজ জেঠু বীরেন্দ্রনাথ ভট্টাচার্য। সন্ধ্যা হয়ে গেছে। দুপুরের খাবার এখনো ঠিকভাবে হজম হয়নি, পেট আইঢাই করছে। যতই হোক, এই বাড়িতে তার সমবয়সী কেউ নেই। তার দুই জেঠু চিরকুমার। 7-5 ভাবতে ভাবতে অতীন্দ্র বাইরে বেরিয়ে আসে। বেশ কিছু দূর যাওয়ার পর রাস্তার ধারে একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পায়, যেখানে কয়েকজন বসে চা পান করছে। অতীন্দ্র আর অপেক্ষা না করে সেও ঢুকে পড়ে ওই চায়ের দোকানে। গরম চায়ের কাপে মাত্র 2টো চুমুক দেওয়া হয়েছে। তখনই হঠাৎ একটা তীক্ষ্ণ আর্তচিৎকারের স্বর শুনতে পাওয়া যায়। সাংঘাতিকভাবে চমকে ওঠে সবাই। দেখতে দেখতে সেই আর্তচিৎকার সামনে এসে দাঁড়িয়ে পড়ে দোকানের সামনে। লোকটার শরীরে নোংরা ছেঁড়া ফাটা কাপড়, দাড়ি গোঁফে ময়লার আস্তরণ, শুকনো চোখে মুখে একটা আতঙ্কের ছাপ স্পষ্ট। লোকটি ভয়ে জড়িত কণ্ঠে তোতলাতে তোতলাতে বলে ওঠে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। গ্রামের সবাই আমার মারা যাবে, সবাই মারা যাবে, সবাই। চায়ের দোকানি বলে উঠল, আরে এ তো বটু পাগলা। উন্মাদ ব্যক্তিটি রাগে চিৎকার করে বলে উঠল, তোর বাবা বটু পাগলা, আমাকে বটু পাগলা বলছে। লোকটির অবস্থা দেখে অতীন্দ্রের একটু মায়া হলো। লোকটিকে শান্ত করার উদ্দেশ্যে সে বলল, আহা বাবা, কি হয়েছে? কোনো বিপদ, কোনো সমস্যা হয়েছে নাকি? লোকটি অতীন্দ্রর হাতটি খপ করে চেপে ধরে বলল, ও কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। এবারও জেগে উঠেছে, ছাড়বে না, ছাড়বে না। এরই মধ্যে একজন ঠাট্টার ছলে বলে ওঠে, আরে কে? তোর বাবা জেগে উঠেছে নাকি? তোর মাকে আবার বিয়ে করবে বলেছে? তার কথা শুনে বাকিরা হেসে উঠল। বটু পাগলা চিৎকার করে বলে ওঠে, সব কটা মরবে, এবার কেউ রেহাই পাবে না। আমি তাকে পুরনো সেই অভিশপ্ত বট গাছের তলায় আবার দেখতে পেয়েছি। কি ভয়ঙ্কর সেই রূপ! কাউকে ছাড়বে না সে, কাউকে না, কাউকে ছাড়বে না। এই বলে সে পুনরায় পাগলের মতো দৌড়তে থাকে আর তার সাথে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, অবন্তিকা ফিরে এসেছে, অবন্তিকা ফিরে এসেছে, ফিরে এসেছে। হঠাৎ একজনের হাত থেকে চায়ের গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে যায়। অতীন্দ্র লক্ষ্য করে এবার সবার চোখে মুখে কেমন যেন একটা চিন্তার ছাপ। কৌতূহল জাগে অতীন্দ্রর মনে, কে এই অবন্তিকা? চা পর্ব শেষ করে টাকা মেটানোর সময় অতীন্দ্র দোকানিকে জিজ্ঞেস করে, আচ্ছা, এই অবন্তিকাটাকে? দোকানি একবার অতীন্দ্রর মুখের দিকে তাকিয়ে বলে, আপনাকে এই গ্রামে আগে কখনো তো দেখিনি। আমি অনাদি শঙ্কর ভট্টাচার্যের ভাইপো। ও, তুমি অনাদিবাবুর ভাইপো? তা আগে বলবে তো, মানে তুমি রাজশেখরের ছেলে? আগে হ্যাঁ। তা তোমার বাবা কেমন আছেন? চাকরি করতে গিয়ে তো সে নিজের গ্রাম, আত্মীয় স্বজন সবাইকে ভুলেই গেল। অতীন্দ্র বুঝতে পারে তার বাবাকে নিয়ে অনেকের মন খারাপ একটা ধারণা আছে। দোকানি আবার বলে, বাড়িটাকে বাইরে থেকে দেখলে বড্ড খাঁ খা বোধ হতো। তুমি এখানে আসাতে বাড়িটা একেবারে প্রাণ ফিরে পাবে। আরে না না, তেমন কোনো ব্যাপারই না। তবে একটু আগে ওই লোকটা... অতীন্দ্র অবন্তিকার বিষয়ে কিছু একটা বলতে যাবে, তার আগেই দোকানি বলতে থাকে, অবন্তিকা কে তার বিষয়ে আমরা বিন্দু বিসর্গ জানি না। বাবার মুখে অনেক আগে শুনেছিলাম যে এই গ্রামে হঠাৎ করে
একদিন একটি ভয়ঙ্কর প্রেতাত্মার আবির্ভাব ঘটে। সেই সময় ওই প্রেতাত্মার হাত থেকে বাঁচার জন্য একজন ওঝা নাকি এসেছিলেন এই গ্রামে। তিনি নাকি এই গ্রামের প্রান্তে জঙ্গলের ভেতর একটি বট গাছে ওই অশুভ আত্মাকে বেঁধে দিয়েছিলেন, আর তারপর থেকে ওই গাছে নাকি সে বন্দী হয়ে আসে। ওঝাতন্ত্র ক্রিয়া করার সময় জানবার চেষ্টা করেছিলেন সে দুষ্টু প্রেতাত্মার উদ্দেশ্যটা কি, তার নাম কি, তার বংশ পরিচয় কি, সে কোথায় থেকে এসেছে, কিন্তু কিছুই নাকি জানা যায়নি। শুধু এইটুকু জানতে পেরেছিল যে তার নাম অবন্তিকা। হঠাৎ একজন পাশ থেকে গলা খাকারি দিয়ে বলে ওঠে, আরে ওসব নিয়ে অত চিন্তা করবেন না, দেখলেন তো ওর মাথা মুন্ডু ঠিক কিছু নেই। অতীন্দ্র বেরিয়ে আসতে যাবে, ঠিক এমন সময় সেই লোকটি বলে ওঠে, আপনি অনাদি জেঠুর ভাইপো? আপনাকে তো দেখে আমার সমবয়সী মনে হচ্ছে। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আমার নাম পচা। অতীন্দ্র বুঝতে পারে ছেলেটি বড্ড মিশুকে প্রকৃতির। বয়সের দিক থেকে সত্যিই সে তার সমবয়সী হবে, তাই তাকে লোক বলাটা খুব একটা যথাযথ হবে না। অতীন্দ্র তাকে বলে, আরে আমাকে আপনি বলে বলো না, আমার নাম অতীন্দ্র, তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো। কিঞ্চিত আলাপ পর্ব মেটাবার পর অতীন্দ্র নিজের দাদুর বাড়ির দিকে ফিরতে থাকে। রাস্তা দিয়ে যেতে যেতে অতীন্দ্রর একটা অস্বস্তি বোধ হতে থাকে। তার কেবলই মনে হয় কেউ যেন তাকে অনুসরণ করছে। অস্বস্তি বোধটা তার এমন পর্যায়ে পৌঁছায় যে সে বিদ্যুৎ গতিতে ফিরে দাঁড়ায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। অল্প কিছুক্ষণ গভীরভাবে অনতি দূরের অন্ধকারকে এক দৃষ্টে অবলোকন করে। তারপর অন্ধকারের মধ্যে থেকে গভীর এক দীর্ঘ নিঃশ্বাসের শব্দ তার কানে ভেসে আসে। এক পা করে অতীন্দ্র পিছনের দিকে সরতে গিয়ে কিছুর সাথে ধাক্কা লাগে। ভয়ে চমকে ওঠে অতীন্দ্র। কিন্তু এ কি, এ তো পচা। অতীন্দ্র ছিটকে ওঠায় সে যেন খুব ভয় পেয়ে গেছে। অতীন্দ্র, একটা কথা বলছিলাম যে আমাকে একটু বাড়ি অবধি এগিয়ে দেবে? আমি বাড়ি ফিরছিলাম, কিন্তু সমানে মনে হচ্ছিল আমার পিছনে কিছু একটা জিনিস যেন চলছে, কিন্তু আমি যেন তাকে দেখতে পাচ্ছি না। অতীন্দ্র পচার মুখে একটা স্পষ্ট আতঙ্কের ছাপ দেখতে পায়, আর ওই আতঙ্ক দেখে অতীন্দ্র নিজে তাকে আর বিশেষ কিছু বলে না, শুধু অনতি দূরে থাকা সেই অন্ধকারের দিকে আরও একবার চোখ বুলিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে, চল, এগিয়ে দিচ্ছি। আচ্ছা, বলছিলাম কি, আমার না খুব জোর পেয়েছে, মানে 1 নম্বর। কিন্তু এখানে তো না, সামনের রাস্তাটা ঘুরেই পাশে একটা জায়গা আছে, একটু চল না ভাই। পচা আর অতীন্দ্র দুজনেই রাস্তা দিয়ে যেতে থাকে। রাস্তাটা ঘুরেই অতীন্দ্র বলে, যা গিয়ে হালকা হয়ে নে। ঠিক এমন সময় তাদের দিকে নূপুর পায়ে ছমছম শব্দ এগিয়ে আসতে থাকে। তারা দুজনে দেখে মাথায় ঘোমটা দেওয়া এক মহিলা তাদের দিকে নূপুর পায়ে হেঁটে আসছে। তবে তার 2 পা মাটিতে পড়ছে না, মাটি থেকে একটু উপরে শূন্যে হাঁটছে সে। পচা, তুই হিসু করবি বলছিলিস না? আর হিসু করার যন্ত্রটাই ভয়ে গায়েব হয়ে গেছে। ঠিক তখনই সেই অপশক্তি গর্জন করে ওঠে। ঘোমটার ভিতরে 2টি আগুনের পিণ্ড মতো 2টি চোখ দাউ দাউ করে জ্বলে ওঠে। ওরে ল্যাওড়া, পালা এখান থেকে। পচা আর অতীন্দ্র দুজনে প্রাণ ভয়ে দৌড়তে থাকে। তাদের পিছু পিছু ধাওয়া করতে থাকে সেই ভয়ঙ্কর অপশক্তি। কিছুক্ষণ পর পচা বলে, অতীন্দ্র, ডাইনি মনে হয় চলে গেছে, কিন্তু আমরা এখন কোন দিকে যাব? আমি এখন আমার বাড়ির দিকে যাব, আর তুই তোর বাড়ির দিকে যা। ভাই, আমাকে একা ফেলে যাস না, ভয়েতে এমনিই মরে যাব। হঠাৎ অনতি দূর থেকে বিশাল এক আর্তনাদ ভেসে ওঠে।
দুজনে ভয়ে ছিটকে ওঠার পর তারা কিছু পদধ্বনি শুনতে পায়। সচকিত হয়ে উঠতেই দেখে আরও দুজন যুবক ভীত সন্ত্রস্ত অবস্থায় দৌড়ে আসছে। বুঝতে বাকি থাকে না অতীন্দ্র আর পচার। তারাও প্রাণ বাঁচাতে দৌড় দেয়, কিন্তু বিধি বাম। অবন্তিকার আত্মা ভয়ঙ্কর রূপ নিয়ে পথ আটকে দাঁড়ায়। পচা আর অতীন্দ্র উল্টো পথে দৌড়তে গেলে পিছনে আসা সেই দুই যুবকের সাথে ধাক্কা লেগে যায়। এবার আর পালাবার পথ নেই। অবন্তিকা তাদের ধরে ফেলেছে। অবন্তিকা শূন্য থেকে ধীরে ধীরে মাটির কাছাকাছি নেমে আসে। তার চোখ দুটো তখনও ভয়ঙ্করভাবে জ্বলছে ঘোমটার ভিতরে। অতীন্দ্র আর অপরিচিত সেই দুই যুবক একে অপরের সাথে আঠার মতো আটকে থাকে ভয়ে। সামান্য দূরেই পচা ভয়ে থরথর করে কাঁপছে। পা পিছিয়ে আসার ক্ষমতাটুকু নেই তার। অবন্তিকা গর্জন করে পচার দিকে এগিয়ে আসতেই সে ভয়ে চিৎকার করে ওঠে। আর তারপরেই অবন্তিকা হঠাৎই পচার সামনে এসে থমকে যায়। তার ঘোমটার ভিতরে অগ্নিপিণ্ডের মতো চোখ দুটো নিভু নিভু হয়ে আসে। তারপর সেখান থেকে নিমেষে শূন্যে ভেসে মিলিয়ে যায় দূরে কোথাও। অতীন্দ্র আর অপরিচিত সেই দুইজন যুবক তখনও ঠক ঠক করে কেঁপে যাচ্ছে। অতীন্দ্র, আমাকে ধর। পচার কথায় এবার তিনজনের যেন একটু ভয় লাঘব হয়। অতীন্দ্র অপরিচিত যুবক দুটির মধ্যে একজনকে অনুরোধ করে বলে, ভাই একটু এগিয়ে গিয়ে দেখ না। এ তো জল কামান ভেঙে দিয়েছে, মানে? প্যান্টে মুতে ফেলেছে। কই কই দেখি দেখি। অতীন্দ্র সেই যুবকটার দিকে একটু বক্র দৃষ্টিতে চেয়ে থাকে। তারপর অতীন্দ্র পচার দিকে তাকালে পচা বলে, কিছু মনে করিস না ভাই, ভয়ে মূত্রপাত সব একসাথে হয়ে গেছে। ভাই আমি হাদারাম দেখেছি, কিন্তু তোর মতো এরকম হাদারাম কোথাও দেখিনি। দাদুর বাড়ির সামনে এসে কিছুটা যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে অতীন্দ্র। বুকের ভেতরটা তখনও ধরাস ধরাস করে যাচ্ছে। বাড়িতে প্রবেশ করতে যাবে ঠিক তখনই তার শরীরটা যেন শিরশিরিয়ে ওঠে। চমকে উঠে মুহূর্তের মধ্যে পিছন ফিরে তাকায় সে, কিন্তু চারিদিক একেবারে নিস্তব্ধ, কোথাও কেউ নেই। কাল বিলম্ব না করে অতীন্দ্র ঘরের ভিতর ঢুকে যায়। ঠিক তখনই বাড়ির বাইরের উঠোনে এক বিভৎস চেহারার অঘরীকে দেখতে পাওয়া যায়। তার দুই চোখ কটা সাদা, গালের একপাশে মাংস নেই, শরীর শুকিয়ে শুকনো কাঠের মতো হয়ে গেছে, মাথায় জট, হাতে মৃত মানুষের হাড় দিয়ে তৈরি অদ্ভুত এক অস্ত্র। কে এই অবন্তিকা? বিছানায় শুয়ে ভাবতে থাকে অতীন্দ্র। আজ যেন সে এক প্রকার মৃত্যুকে সামনে থেকে চাক্ষুষ করেছে। আজ তার বান্ধবী সখীর কথা মনে পড়ছে। সেই সঙ্গে মনে পড়ে যায় সেই ডায়েরির কথাগুলো। বিশ্বাস কর, তোকে আমি খুব ভালোবাসি, প্রচন্ড রকমের ভালোবাসি। মানুষে বলে দুদিনের নাকি এই জীবন। বিশ্বাস কর, আমি এই দুদিনের জীবনে একদিন হলেও তোর সাথেই কাটাতে চাই, আর বাকি একটা দিন ওটাও আমি তোর সাথেই কাটাতে চাই। জীবনটা দুদিনের হলেও আমি তোর সাথে দুদিনের জন্য প্রেম করতে আসিনি, যাযাবরের মতো প্রেম করতে আসিনি, ছেড়ে চলে যাওয়ার জন্য প্রেম করতে আসিনি। আমি জানি না কোন বিশেষণে তোকে আমার মনের ভাব বোঝাতে পারবো আমি। মাঝে মাঝে ভয়ঙ্কর রকমের অপার্থিব কষ্ট হয়। কখনো কখনো মনে হয় যে প্রেমই স্বর্গ, আবার প্রেমই নরক। আমি তোর সাথেই বাঁচতে চাই, তোর সাথেই থাকতে চাই। শুধুমাত্র তোর সৌন্দর্যের টানে তোর প্রতি আকর্ষিত হইনি আমি। শুধু সৌন্দর্যের টানে যে আসবে, সেই সৌন্দর্যের মায়াজাল সে জনের কাছে অভ্যাসে পরিণত হলে তখন সেই প্রেমটা উদ্দায়ী কর্পূরের মতো হঠাৎ একদিন উবে যাবে। কারণ এই পৃথিবীতে সৌন্দর্যের কোনো শেষ নেই। তোর প্রতি আমার মনে সব কিছুর ঊর্ধ্বে এক অমোঘ টান কাজ করে।
কেন জানি না তোকে আমার খুব আপন, নিজের বলে মনে হয়। জানিস তো, চাঁদ অনেক সুন্দর। যখন কেউ তার স্নিগ্ধময় আলোতে দাঁড়ায়, তখন সে চাঁদের কলঙ্কের কালো দাগকে পরোয়া করে না। তুই যদি সত্যিকারের মনের স্নিগ্ধতার আলো ছড়াতে পারিস, আমি তোর পূর্ণ কালো দাগগুলোকে যত কষ্ট হোক পরোয়া করব না। বিশ্বাস কর, তোকে আমি সত্যি খুব ভালোবাসি। কেন যে তোকে এত ভালোবাসি এর কারণ নিজেও বলতে পারবো না। আমি হয়তো একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমার কথাগুলো এই দুনিয়াতে থেকে যাবে। কথাগুলো ভাবতে ভাবতে ভাবুক হয়ে পড়ে অতীন্দ্র। এখানে আসার সপ্তাহখানেক আগে সখীর সাথে বিশেষ কিছু কারণে কথা কাটাকাটি হয়। তারপর থেকে দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই। কিন্তু আজ তার সখীর কথা কেন জানি না খুব মনে পড়ছে। ঠিক এমন সময় হঠাৎই অতীন্দ্রর ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকাতেই সে যেন বাকরুদ্ধ হয়ে যায়। কি আশ্চর্য, সখী ফোন করেছে। ফোনটা ধরতেই ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে সখীর কণ্ঠস্বর। হ্যালো। সকালবেলা বাড়ির বাইরে থেকে অতীন্দ্র অতীন্দ্র বলে ডাক আসতে থাকে। প্রথমে সে কিছুটা বুঝতে না পারলেও বাইরে এসে দেখে পচা আর গতকাল রাতে অপরিচিত সেই দুই যুবক। অতীন্দ্র তাদের দেখে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আবার কিছু হলো নাকি? অবন্তিকার ঘটনা নিয়ে গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সে না হয় বুঝলাম, কিন্তু এরা দুজন? ও, এরা দুজন আমারই পরিচিত, বলাই আর আবির। গতকাল রাতে ভয়ের মুখে আর পরিচয় করে ওঠাতে পারিনি। তা এই সকালে কি মনে করে? আমি একটা জিনিস ভাবলাম, একবার ওই বটু পাগলাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে কেমন হয়। ওর মুখে সবার প্রথমে অবন্তিকার ব্যাপারে শুনেছিলাম। যার মাথা মুন্ডুর কোনো ঠিক নেই তাকেই কিনা জিজ্ঞাসা করার কথা বলছিস? না রে অতীন্দ্র, গভীরভাবে ভেবে দেখলাম বটু পাগলা ফুল পাগল নয়, আধা পাগল। তাই ওকে জিজ্ঞাসাবাদ করলে ফুল সত্যি না জানা গেলেও আধা সত্যি তো জানা যেতে পারে। হ্যাঁ, কি লজিক। আমি এখন কোনো পাগল টাগলের ইন্টারভিউ নিতে পারবো না। আরে চল না ইয়ার, লজিক দিয়ে কি লজেন্স বানিয়ে খাবি? চল তো। রাস্তা দিয়ে যেতে যেতে অতীন্দ্র পচাকে বলে, আচ্ছা, বটু পাগলা যে আমাদের সাথে কথা বলবে তার কি গ্যারান্টি আছে? আরে আছে, মালটা ফুল বিড়িখোর। হাতে একটা কচি বিড়ি ধরিয়ে দিলেই ফুড় ফুড় করে সব বলতে থাকবে। কচি বিড়ি? হ্যাঁ, এটা এখানকার ফেমাস ব্র্যান্ড আছে। আরও কত ব্র্যান্ড আছে। চম্পা বিড়ি খেলে চম্পা হয়ে যাবে। তারপর আছে হাগু বিড়ি, যাদের বিড়ি না খেলে হাগা হয় না, তারা একটা টান মারলেই কাজ হয়ে যাবে। আধুর শালা, গল্প দিস না। না রে, সত্যি। এই দেখ, সত্যি বলতে বলতে সত্যি সত্যি বটু পাগলা হাজির। অবন্তিকা, খুব সাবধান, কাউকে ছাড়বে না, কাউকে না। পচা বটু পাগলার হাতে একটা বিড়ি ধরিয়ে দিয়ে বলে, দেখ বটু, একদম যা মনে আছে সব সত্যি সত্যি বলবি। বটু, সেদিন তুই এক্স্যাক্টলি কি দেখেছিলি বলতো? আমি সেদিন হাওয়া বদল করার জন্য জঙ্গলের দিকে ঢুকেছিলাম। জঙ্গলের ভিতর ঢুকতে ঢুকতে দেখি সেই বট গাছ আর বট গাছের গায়ে টাঙানো পূজার সামগ্রীগুলোকে কেউ যেন লাঠি মেরে মেরে ভেঙে ফেলেছে। হ্যাঁ, বলিস কি? যে ভাঙছিল সে দেখতে কেমন? খুব একটা ভালো না, সেরকম দেখতে হলে ঠিক মনে থাকতো। উড়ে লেওড়া, এ তো দেখি ঢ্যামনা পাগল। আচ্ছা, ছেলে ছিল না মেয়ে ছিল সেটা বলতে পারবে? মেয়ে হলে ঠিক মনে থাকতো, মনে যখন পড়ছে না তার মানে মালটা ছেলে ছিল। এই অতীন্দ্র,
বাড়ি গিয়ে মনে হয় আমার একটা হাগু বিড়ি খেতে হবে, না হলে কাল সকালে আমার হাগা হবে না। হ্যাঁ, আমারও তাই মনে হয়। রাস্তা দিয়ে ফিরতে ফিরতে পচা বলে, একটা কথা জানিস অতীন্দ্র, এই পৃথিবীতে যা কিছু হয় তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। সেদিন ওই আত্মা যদি চাইতো আমাদের চারজনের ভবলীলা সাঙ্গ করে দিতে পারত। আমার মনে হয় অবন্তিকা কিছু একটা বলতে চায়। তা তুই কি চাস যে আমরা ওই আত্মার সামনে গিয়ে মাইক বা বুম ধরি আর সাক্ষাৎকার নিই? দেখ অতীন্দ্র, তুই বুকে হাত দিয়ে একটা কথা বলতো, সত্যি কি জানতে চাস না কে এই অবন্তিকা, কি তার ইতিহাস বৃত্তান্ত? অতীন্দ্র একটু চুপ হয়ে যায় প্রশ্ন শুনে, কিন্তু তারপর সে বলে, কিন্তু তার ইতিহাস জানতে গিয়ে আমরা যদি ইতিহাস হয়ে যাই তখন কি হবে? ওই নিয়ে তুই চিন্তা করিস না। আমি একজন আমাদের গ্রামের বাঘাতান্ত্রিককে চিনি, শুনেছি ভুটটুত তাড়াতে নাকি সিদ্ধ হস্ত। ওনাকে বলে আমাদের জন্য রক্ষা কবচের ব্যবস্থা করছি। রক্ষা কবচ থাকলে ওই ভূত আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোরা শুধু রাতের জন্য রেডি থাকিস। এই শোন, তোরা সব রাতে মরার জন্য রেডি থাকিস। পচা, অতীন্দ্র, বলাই আর আবির চারজনের গলায় রক্ষা কবচ। রাস্তায় বেরিয়ে সন্তর্পণে হেঁটে চলেছে তারা। রাত বেশ গভীর। হ্যাঁ রে, এখনো অবধি তো কিছুই দেখা যাচ্ছে না। সবুর কর, সবুরে মেওয়া। এমন সময় নূপুরের ছমছম শব্দ ভেসে আসে। ওই মনে হচ্ছে মেওয়া চলে এসেছে। বলতে না বলতেই মাথায় ঘোমটা দেওয়া সেই অশরীরী প্রেতাত্মা শূন্যে এসে দাঁড়িয়ে পড়ে তাদের সামনে। আজকে তার ঘোমটার ভিতরে চোখ দুটো জ্বলে ওঠে না, বরং যা হয় তা কল্পনাতীত। আজ তার পুরো মাথাটাই দপ করে জ্বলে ওঠে। পচা কিছু একটা আমতা আমতা করে জিজ্ঞেস করতে যাবে, ঠিক সেই সময় প্রেতাত্মা বিশাল এক গর্জন করে ওঠে, যেন তার গলা দিয়ে রাগ ঝরে পড়ছে। ব্যাস, বিধি বাম বুঝতে পেরে চারজনে মিলে পড়ি কি মরি করে দে দৌড়। পিছনে অশরীরী তাড়া করেছে। সামনে যা পড়ছে তাকেই যেন ভেঙে চুরমার করে লন্ডভন্ড করে দিয়ে এগিয়ে আসছে তাদের দিকে। সামনেই বাঘাতান্ত্রিকের ঘর, সেখানে গিয়ে ঢুকে পড়ি। বাঘাতান্ত্রিকের সদর দরজা বন্ধ, কিন্তু তাতে কি? চারজনে প্রাণ ভয়ে এক ধাক্কায় দরজা ভেঙে ঢুকে পড়ে বাঘাতান্ত্রিকের ঘরে। কি রে, ঘরের মধ্যে তো বাঘা হাগা কেউই নেই। হ্যাঁ, এখন কি হবে? এদিকে সেই অশরীরীর গর্জন ক্রমশ এগিয়ে আসছে তাদের দিকে। পাশে থাকা একটা আলমারিকে চারজনে মিলে ঠেলে দরজার জায়গায় লাগিয়ে দেয়। ভয়ে চারজনেরই তখন আত্মারাম খাঁচা ছাড়া হওয়া অবস্থা। এমন সময় পচা খাটের তলায় বাঘাতান্ত্রিককে বসে ঠকঠক করে কাঁপতে দেখে। পচা রাগে তার কলার ধরে টেনে বের করে বলে, কি রক্ষা কবচ এটা? ভূত তো উল্টে হাত ধুয়ে আমাদের পেছনে পড়ছে। এই শালা কি দিয়েছিস এর মধ্যে তুই? আগে 2 খান তুলসী পাতা দিছি। হারামজাদা, 2 খান তুলসী পাতা কি আমরা নিজেদের চোখে দেব? হঠাৎ করেই বাঘাতান্ত্রিকের ঘর যেন কেঁপে ওঠে সেই অশরীরীর গর্জনের সাথে। চারজনে ঘরের এক কোণে দাঁড়িয়ে কাঁপতে থাকে। অতীন্দ্র বলে, কি দুর্গন্ধ! আবার জল কামান দেখেছিস নাকি? হ্যাঁ, জল কামান না রে, মল কামান। মানে? ভয়ে প্যান্টে হেগে ফেলেছি রে ভাই। ঠিক এমন সময় ছাদ ভেঙে সেই অশরীরী বাঘাতান্ত্রিকের ঘরের ভেতর প্রবেশ করে। ভয়ে চারজনে সেই আলমারি ধাক্কা দিয়ে সরিয়ে কোনো রকমে ঘরের বাইরে বেরিয়ে যে যেদিকে পারে দৌড় দেয়। রাস্তাঘাট অন্ধকার, হালকা চাঁদের আলোয় যৎ সামান্য দেখা যাচ্ছে। অতীন্দ্র এদিক ওদিক চেয়ে দেখে, কিন্তু কোনো দিকে জনমানুষের চিহ্নটুকু দেখতে পায় না। পচা, বলাই! ভয়ে তার শরীর মাঝে মাঝে কেঁপে উঠছে। এমন সময় অতীন্দ্র পিছন থেকে একটা তাপ অনুভব করে। ঘুরে দাঁড়াতেই ভয়ঙ্কর সেই অশরীরী ঝাঁপিয়ে পড়ে অতীন্দ্রের উপর। কিন্তু এ কি? গনগনে আগুন মাথা নিয়ে গালে পিঠে চুমু খেতে থাকে।
পুড়ে যাওয়ার যন্ত্রণায় কাঁকিয়ে ওঠে অতীন্দ্র। তার জামায় আগুন ধরে যায়, হাত দিয়ে চাপড় দিয়ে আগুন নেভাতে নেভাতে দৌড়তে থাকে সে, কিন্তু অশরীরই চেপে বসে অতীন্দ্রের উপর। হ্যাঁচকা টানে জামাটা ছিঁড়ে ফেলে, তারপর সরীসৃপের মতো লকলকে জিভ দিয়ে চেটে দেয় তার মুখটা। সেই সময় পচা আর বলাই সেখানে এসে উপস্থিত হয়। অতীন্দ্রর অবস্থা দেখে বলাই তো দে দৌড়, কিন্তু পচা একটা ছোট্ট মশাল বের করে আগুন ধরিয়ে এগিয়ে গিয়ে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সেই অশরীরীকে। অতীন্দ্র, অতীন্দ্র! অতীন্দ্র সবে একটু ধাতস্থ হয়েছে, এইদিকে সেই অশরীরী চেয়ে দেখে পচার দিকে। তীব্র এক গর্জন করে ওঠে সেই অশরীরী। গর্জনের তীব্রতায় মশাল নিভে যায়। ওরে পালা এখান থেকে! পচা আর অতীন্দ্র দুজনে দৌড়তে থাকে। দূর থেকে শুধু একটা তীব্র গর্জন ভেসে আসে। গুলশান? গুলশান আবার কে? অবন্তিকার ধাঁধার সমাধান হতে না হতে আর একটা ধাঁধা যেন মাথায় এসে চেপে বসে অতীন্দ্রর। হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর প্রবেশ করতেই অতীন্দ্রর পুরো শরীর শিরশিরিয়ে ওঠে। তবে তাতে বিশেষ ভ্রুক্ষেপ না করে অতীন্দ্র নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে হাঁপাতে থাকে। ঠিক এমন সময় তার নাকে একটি গন্ধ প্রবেশ করে। কি? এটা তো গাঁজার গন্ধ। ঘরের কোণে চোখ যেতেই ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায় অতীন্দ্রর। সেই ভয়ঙ্কর দেখতে সাধু গঞ্জিকায় টান দিচ্ছে আর তার দিকে সেই কটা চোখ নিয়ে তাকিয়ে আছে। কে কে আপনি? সাধু তার স্থান ছেড়ে উঠে দাঁড়াতেই অতীন্দ্র ভয়ে দরজা খুলে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই দরজাটা খুলতে পারে না। তুই যে প্রশ্নের উত্তর খুঁজছিস তার উত্তর আছে আমার কাছে। এরপরেও কি তুই এখান থেকে পালাতে চাইবি? তার এই কথা বলার সাথে সাথে ঘরের দরজা জানলাগুলো নিজে থেকে দড়াম দড়াম শব্দে খুলতে থাকে আর বন্ধ হতে থাকে। ভয়ে সিঁটিয়ে যায় অতীন্দ্র। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হয়ে যায়। সেই সাধু বলতে থাকে, তোমাকে এবার একটা গল্প বলবো, কিন্তু মজার বিষয় হলো ইহা গল্প হলেও সত্যি। এই ঘটনা আজ থেকে প্রায় 100 বছর আগের। এই গ্রামে সেই সময় ঘটে গিয়েছিল এমন এক ঘটনা যার রেশ এখনো সময় বয়ে নিয়ে বেড়াচ্ছে। এই গ্রামে নৃপেন নামে এক চাষি বাস করত। তার ছিল এক কন্যা সন্তান, নাম অংশিকা। নৃপেনের স্ত্রী তার সন্তান জন্ম দিতে গিয়ে অনেক আগেই গত হয়েছিলেন। তারপর থেকে মেয়েকে খুব যত্নে মানুষ করেছিলেন নৃপেন। অংশিকা সময়ের সাথে রূপবতী হয়ে উঠেছিল। একদিন সেই গ্রামে ভিন রাজ্য থেকে আসা এক শিক্ষকের প্রেমে পড়ে। তার নাম গুলশান। সেই সময়কার পরিস্থিতি এখনকার মতো এত অনুকূল ছিল না, তাই ইচ্ছা থাকলেও মুখে প্রকাশ করতে চাইল না গুলশান। কিন্তু সময়ের সাথে সাথে দুজনে একে অপরের কাছে ধরা দেয়। এরপর সব কিছু ঠিকঠাক এগোতে থাকে, কিন্তু গুলশান ও অংশিকার এই প্রেম লোক নজর থেকে বেশি দিন লুকিয়ে থাকতে পারেনি। বস্তুত সেই সময় সমাজ ছিল খুব বেশি বর্ণবিদ্বেষী। নৃপেন জাতিতে ছিল ছোট, অন্যদিকে গুলশান ছিল উঁচু জাতির। ফলত সর্বপ্রথম এই বিষয়টি সকলের নজরে লাগে। উচ্চ বর্ণের একটি ছেলে কিনা নিম্ন বর্ণের মেয়ের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছে, এটা অনেকেরই গায়ে হুলের মতো গিয়ে ফুটল। এই বিষয়ে সর্বপ্রথম এগিয়ে আসে গ্রামের মোড়ল অমিত রঞ্জন দে। লোকটির বয়স 50 ঊর্ধ্ব হবে, মাথায় টাক। সত্যি বলতে এই লোকটি নৃপেনকে বহুবার অর্থনৈতিক দিক থেকে সাহায্য করেছে।
তবে সেটা শুধু সাহায্য করার মনোভাব নিয়ে নয়, তার নজর ছিল নৃপেনের মেয়ের দিকে। অমিত রঞ্জনের উস্কানিতে গ্রামে সালিসি বসে, আর সালিসিতে যুগলদায়কে যথেচ্ছভাবে হেনস্থা করা হয়। নৃপেনকে সকলের সামনে দিতে হয় নাক্ষত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে লজ্জায়, অপমানে হতাশাগ্রস্ত হয়ে পড়েন নৃপেন। এই ঘটনার কিছুদিন পর মোড়ল অমিত রঞ্জন আসেন নৃপেনের বাড়িতে। সে নৃপেনকে বলে, বিপদের দিনে আমি তোমার পাশে দাঁড়িয়েছি। দেখতে গেলে তুমি আমার কাছে এক প্রকার ঋণী। আজ আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি, না করতে পারবে না কিন্তু। না না, সে কি বলছেন মোড়ল মশাই? বলুন না, আপনি কি চান এই গরিবের কাছে? আমি তোমার মেয়েকে নিজের রক্ষিতা করে রাখতে চাই। মোড়ল মশাই, দেখো নৃপেন, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু তুমি হলে গিয়ে জাতিতে নিচু। তাই তোমার মেয়েকে বিয়ে করলে আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো তো? আমার মান সম্মানের কথা না হয় বাদ দিয়ে দিলাম, কিন্তু গোটা গ্রামে এখন তোমার মেয়েকে নিয়ে ঢিঢি পড়ে গেছে। তোমার মেয়ের গায়ে এখন কলঙ্কের দাগ। তার ওপর তুমি আবার জাতিতে নিচু, গরিব। তাই ভেবে দেখো কি বলবে, আর হ্যাঁ বা না সেটা এখনই বলবে, পরে চলবে না। নৃপেন মাথা নিচু করে চুপচাপ ভাবতে থাকে। দেখো নৃপেন, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, তোমার আর এই কষ্ট করে দিন চালাতে হবে না। পায়ের উপর পা তুলে তোমার দিন কাটবে। তোমার মুখের ওপর এই গ্রামের কোনো কেউ ব্যঙ্গ বিদ্রুপ করার সাহস পাবে না। ভেবে বলো কি করবে। সম্মান তো যা যাওয়ার চলেই গেছে, তার থেকে বরং এই প্রস্তাবে রাজি হয়ে যাওয়াই ভালো। তোমাকে আমি যতটা বুদ্ধিমান মনে করেছিলাম, তুমি তো তার থেকে অনেক বেশি বুদ্ধিমান। এই নাও সামান্য উপহার। এই বলে মোড়ল একটি 50 টাকার নোট ধরিয়ে দেয় নৃপেনের হাতে। তারপর বিদায় নেয় নৃপেনের বাড়ি থেকে। কুটিরের পেছন দিকে অংশিকা তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তার বাবাকে দেখতে পেয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে তার দিকে তাকায়। নৃপেন বিষয়টা ভালো মতোই বুঝতে পারে। তুই আমার উপর রাগ করেছিস, এটাই স্বাভাবিক, কিন্তু তুই আমার চিন্তা বুঝতে পারবি না রে মা। মোড়ল মশাইয়ের স্বভাব চরিত্র ভালো নয়। তার সাথে যারা এসেছিল তাদের চোখের চাহনিও আমার খুব একটা ভালো লাগছিল না। আমি একা বাড়িতে যুবতী কন্যা মেয়ে, যা বলেছি ভেবে চিনতে বলেছি। এই বলে নৃপেন 50 টাকার নোটটি মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, টাকাটা ধর, গুলশানকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যা। বাবা, বাবার জন্য চিন্তা করিস না। বাবা আজ আছে, কাল নেই। কাল তোর কি হবে? দেরি করিস না মা, চলে যা গুলশানের সাথে। ভালো থাকিস, ভালো থাকিস। রাত তখন গভীর। গ্রামের জাগ্রত কালী মন্দিরে প্রবেশ করে গুলশান আর অংশিকা। অংশিকা একটি মোমবাতি জ্বালিয়ে রাখে। এটা আমাদের গ্রামের খুবই জাগ্রত মন্দির। আমি বিশ্বাস করি যদি এখানে আমরা বিবাহ করি তাহলে আমাদের কেউ কখনো আলাদা করতে পারবে না। এখানে বিয়ে করে রাতের অন্ধকারে আমরা অন্য কোথাও চলে যাব। এরপর গুলশান আর অংশিকা মালা বদল করে। তারপর গুলশান অংশিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। দুজনের চোখে তখন জল। সস্নেহে অংশিকাকে জড়িয়ে ধরে গুলশান। পাপিষ্ঠ নরাধম, মন্দিরের মধ্যে ফষ্টি নষ্টি করা হচ্ছে। আকস্মিক ধমকে গুলশান ও অংশিকা দুজনেই ছিটকে সরে যায়। মন্দিরের সামনে গ্রামের মোড়ল সাথে জনা কয়েক লেঠেল নিয়ে দাঁড়িয়ে আছেন। অংশিকা দেখে
তার বাবাকে একজন লেঠেল গলা টিপে ধরে আছে। অংশিকা চিৎকার করে ওঠে, চুপ! এই, কে কোথায় আছিস? বজ্জাত দুটোকে ধরে নিয়ে আয় আর গ্রামের মানুষদের খবর দে। আজ এই তিনটেকে জ্যান্ত পুড়িয়ে মারবো। ঠিক এমন সময় একটি গাড়ি এসে থামে। গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে জমিদার হারাধন বন্দ্যোপাধ্যায়। তিনি অমিত রঞ্জনকে বলেন, আমাকে না জানিয়ে এসব কি হচ্ছে? এরা তিনজনে পাপ করেছে, মন্দিরের গরিমাকে নষ্ট করেছে। এই রাত দুপুরে গ্রামে অশান্তি ছড়াতে কে বলেছে তোমায়? আমি কি মরে গেছি? জমিদারের কথায় অমিত রঞ্জন চুপ করে দাঁড়িয়ে থাকে। জমিদার অংশিকাকে বলে, এখানে অপেক্ষা করো না। গ্রামের লোক চলে আসলে আমিও আর কিছু করতে পারবো না। আমি গ্রামের বাইরে দূরে কোথাও পৌঁছে দেব। চলো। আমি আমার বাবা আর গুলশানকে ছেড়ে কোথাও যাব না। ছেড়ে যেতে কে বলেছে? তারাও আমার সাথে যাবে। তাড়াতাড়ি চলো। জমিদার তাদের নিয়ে সেখান থেকে প্রস্থান করে। আমরা এখানে আছি, জমিদার মশাই জানলো কি করে? রাস্তায় যেতে যেতে অংশিকা বলল, আপনার মতো মানুষ হয় না। আপনি আজ আমাদের জীবন বাঁচালেন। জমিদার তার গাড়িটা এক জায়গায় এসে থামায়। তারপর বলে, সবাই এদিকে এসো তাড়াতাড়ি। জমিদারের পেছনে যেতে যেতে তারা দেখে কাছেই একটা নদী বয়ে যাচ্ছে। তাহলে কি নদী পথে দূরে কোথাও পাঠিয়ে দিচ্ছে? এমন সময় হঠাৎ একটা আর্তচিৎকার। পিছনে ফিরে তাকাতেই দেখে গুলশানের পিঠ দিয়ে কেউ একজন তরোয়াল এফোড় ওফোড় করে দিয়েছে। এরপর আবার একটা আর্তচিৎকার। অংশিকা দেখে তার বাবার মাথায় বাঁশ দিয়ে কেউ সজোরে প্রহার করেছে। মাটিতে লুটিয়ে পড়েছেন নৃপেন বাবু। জমিদার এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় অংশিকাকে। তারপর বলে, তোর উপর আমার অনেকদিন ধরেই নজর ছিল। শুধু একটা সুযোগ খুঁজছিলাম। আমাদের মতো মানুষেরা এমনি এমনি কিছু করে না রে, সব কিছু করে বিনিময় প্রথার মাধ্যমে। এইটুকু বলে সেই জটাধারী তান্ত্রিক থামল। তারপর আবার বলল, একটা পর্যায়ে এসে সব থেমে যায়। অংশিকা, নৃপেন সাউ এবং গুলশানের নিথর দেহ তিনটি ভাসিয়ে দেয় নদীর জলে। যেদিন রাতে এই ঘটনা ঘটে সেই দিন থেকেই গ্রামে শুরু হয় ভৌতিক তাণ্ডব। অংশিকার বিদেহী আত্মা ভয়ঙ্কর আক্রোশে আক্রমণ করে গ্রামে। মোড়ল অমিত রঞ্জনের ঘাড় মটকানো মৃতদেহ দেখার পর জমিদার বুঝতে পারে তার আর রক্ষে নেই। তখন এই বিপদ থেকে বাঁচার জন্য তিনি দ্বারস্থ হন কবিরাজ হারু ভট্টাচার্যের কাছে। আর এই হারু ভট্টাচার্য কেউ না অতীন্দ্র, তোমার দাদু পরমজিৎ ভট্টাচার্যের বাবা। সেই সময়কার নাম করা গুণিন ছিলেন তিনি সেই সময় জঙ্গলের পাশে এক বটগাছে অংশিকার আত্মাকে বন্দি করে ফেলেন। তিনি সব কিছু জেনে যাওয়াতে তার মুখ বন্ধ রাখতে জমিদার তাকে মোটা অঙ্কের অর্থ দেন। তখন হারু ভট্টাচার্য গ্রামের লোককে বলেন যে অবন্তিকা নামের এক দুষ্ট আত্মা এই গ্রামে উৎপাত করছিল। কোনো তান্ত্রিক তার প্রতি ঈর্ষা করে তাকে শিক্ষা দিতে ওই নোংরা কাজ করেছে। কিন্তু এখন আর কোনো ভয় নেই, কারণ অবন্তিকার আত্মা গ্রামে আর কোনো ক্ষতি করতে পারবে না। এর প্রায় কয়েকদিন পর আমি একটি শ্মশানে সাধনার জন্য একটি মৃতদেহের অপেক্ষায় ছিলাম। নদীর ঘাটে বসে যখন মন্ত্র পড়ছিলাম তখন অবন্তিকার শরীর ভেসে ওঠে আমার সামনে। পরনে টকটকে লাল শাড়ি, হাতে শাখা ও পলা, মুখ মলিন, গলার নলি চেরা।
চোখে মুখে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের দাগ। তার দেহ আমি চুলের মুঠি ধরে তুলে নিয়ে এসে বটগাছের তলায় বসি। তারপর তার বুকের ওপর হাত রাখতেই সমস্ত ঘটনা আমার চোখের সামনে ভেসে ওঠে। সেই সব ঘটনা দেখতে গিয়ে আমার নিজেরই চোখে জল চলে আসে। আমি এও দেখতে পাই যে অংশিকার আত্মাকে একটি গাছে বন্দি রাখা রয়েছে। আমি তখনই রওনা দিই পলাশডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে। পলাশডাঙ্গা গ্রামে পৌঁছতে আমার আরও কয়েকদিন লেগে যায়। সেখানে গিয়ে আমি সেই বটগাছ থেকে অংশিকার আত্মাকে মুক্ত করি। অবন্তিকা তখন জমিদারকে হত্যা করার জন্য পাগলের মতো করছে, কিন্তু কথায় আছে না, বিধি বাম। জমিদার দুদিন আগেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। নিজের হাতে জমিদারকে হত্যা করতে না পারায় অংশিকা তথা অবন্তিকার রাগ যেন কয়েকশো গুণ বেড়ে যায়। তার অবস্থা এমন ছিল যে সে প্রায় গোটা গ্রামকেই ধ্বংস করে দেবে, এইরকম অভিপ্রায়। উপায়ান্তর না পেয়ে আমি অবন্তিকাকে মুক্তি দিতে বাধ্য হই, কিন্তু তার সাথে এও বলি যে তোর সাথে যা হয়েছে তার বদলা তুই নিতে পারবি। তোকে আবার এই দুনিয়ায় পুনর্জন্ম নিতে হবে। আর এখানেই হয়ে যায় আরেকটি ঘটনা। কালচক্রে আমিও ফেঁসে যাই। যতদিন না অবন্তিকা তার বদলা পূর্ণ করতে পারছে ততদিন পর্যন্ত আমি মরতে পারবো না। আমার শরীর পচে গলে গেলেও না। দীর্ঘদিন অপেক্ষা করার পর অবশেষে আমি এক শ্মশানের সাধনা করতে গিয়ে সংকেত পাই। অবশেষে এসেছে সেই সন্ধিক্ষণ। পুনর্জন্ম নিয়েছে অবন্তিকা, আর সেই অবন্তিকা আর কেউ নয়, তোমার বাবা রাজশেখর ভট্টাচার্য। এই জন্মে সে পুরুষ মানুষের দেহতে জন্ম নিয়েছে। কি বলছেন আপনি? গল্প এখনো বাকি আছে। তোমার দাদু সর্বজিৎ ভট্টাচার্য এই বিষয়টা অনেকদিন আগেই অনুধাবন করতে পেরেছিল। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে তোমার বাবার কথাবার্তা, চালচলন অনেকটা মেয়েলি স্বভাবের। এই কারণে ছোটবেলায় তোমার বাবাকে নিয়ে তার সমবয়সীরা ব্যঙ্গ বিদ্রুপ করত। একদিন খেলতে গিয়ে ঘরে ফিরতে দেরি করেছে দেখে তোমার দাদু খুঁজতে খুঁজতে জানতে পারে রাজশেখর সেই জঙ্গলের ভেতর প্রবেশ করেছে। প্রথমে তো তিনি খুবই রেগে যান। তারপরে জঙ্গলের ভেতর প্রবেশ করে তিনি যা দেখেন তাতে তার চক্ষু স্থির। রাজশেখর গাছের দিকে তাকিয়ে এক মনে বলে চলেছে, এই দেখো গুলশান, আমি চলে এসেছি, আমার পুনর্জন্ম হয়েছে। সেই দিনই তোমার বাবা রাজশেখর ভট্টাচার্যের মুখের রং, গলার স্বর শুনে রীতিমতো কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন সর্বজিৎ ভট্টাচার্য। তারপর কোনো মতে তাকে সেখান থেকে বাড়িতে ফিরিয়ে আনেন। সর্বজিৎ ভট্টাচার্য গ্রামের কালী মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। পিতার দৌলতে তিনিও কিছু বিদ্যা রপ্ত করেছিলেন। তিনি বুঝতে পারেন এই গ্রামে রাজশেখরকে রাখলে তাকে বাঁচানো যাবে না, হয়তো আরও বড় বিপদ চলে আসতে পারে। রাজশেখর পড়াশোনাতে যথেষ্ট বুদ্ধিমান ছিল, তাই তিনি সিদ্ধান্ত নেন গ্রাম থেকে দূরের শহরে পাঠিয়ে দেবেন। তাই যথারীতি তিনি তার ছেলেকে শহরে পাঠিয়ে দেন এবং তাকে বলে দেন তিনি যেন কখনো গ্রামে ফিরে না আসে। পিতার কঠোর নির্দেশে রাজশেখর কখনো গ্রামে ফিরে আসেনি। তার পিতা ও তার দুই ভাই কখনো কখনো যেত তার সাথে দেখা করতে। এরপর রাজশেখর ভট্টাচার্য বিয়ে করলে তার এক সন্তান হয়, যার নাম তিনি দেন অতীন্দ্র। কিন্তু অতীন্দ্র, তুমি কি জানো যে তুমি আর কেউ নও, তুমি হচ্ছ সেই গুলশান। তোমারও পুনর্জন্ম হয়েছে। তুমি সেই অংশীকার প্রিয়তম, যাকে সে বিয়ে করতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত তোমরা দুজনে এই জন্মে পিতা পুত্র। আবার অন্যদিকে জমিদার হারাধন বন্দ্যোপাধ্যায়ের পুনর্জন্ম হয়েছে। তিনি আর কেউ নন, তোমার বান্ধবী সখী। মানেটা বুঝতে পারছো তো?
এই জন্মে অবন্তিকা জমিদারকে নৃশংসভাবে হত্যা করে তারপর তার প্রেমিক গুলশানকে বিবাহ করে সাথে নিয়ে যাবে। মানেটা এখনো বুঝতে পারোনি? আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তোমার বাবা মানে অবন্তিকা আর জমিদার মশাই মানে তোমার বান্ধবী সখীকে হত্যা করে তোমাকে মানে গুলশানকে বিয়ে করে ফুলসজ্জা করে তারপর সাথে করে নিয়ে যাবে। তবে এখানে একটা ব্যাপার আছে, তোমার বাবা এখন পুরোপুরি প্রেতাত্মায় পরিণত হয়ে গেছে, তাই তোমাকে বিয়ে করে তোমাকে হত্যাও করতে পারে তোমার এই জন্মের বাবা রাজশেখর ভট্টাচার্য। মানে গত জন্মে আমার সঙ্গে যা যা ঘটেছিল ঘুরে ফিরে এই জন্মেও সেই একই ঘটনা ঘটবে? যাই হোক, তোমার বাবা তোমাকে বলেছিল কোনো এক গ্রামের লোকের কাছ থেকে সে তার মায়ের শরীর খারাপের বিষয় শুনেছে। সেই গ্রামের লোক আর কেউ ছিল না, ছিলাম আমি দেখা করতে গিয়েছিলাম তোমার বাবার সাথে। তোমার বাবা এখানে না এলে পুরোপুরি অবন্তিকা পরিণত হতে পারতো না, তাই আমি একটা ছক কষেছিলাম, যার পরিণামস্বরূপ তোমাকেও নিয়ে এসেছি। আর তোমার আসার পরেই তোমার বাবা এই গ্রামে এসেছে, আর গ্রামে পা রাখতেই পুরোপুরি অবন্তিকায় পরিণত হয়ে গেছে। এইসব আমার ছক ছিল। কেন কেন করলেন এরকমটা আপনি? আমি এই কালচক্র থেকে মুক্তি পেতে চাই। আমার শরীর ক্ষয় হচ্ছে কিন্তু আমার মৃত্যু হচ্ছে না, আর এটা তখনই সম্ভব হবে যখন অবন্তিকার বদলা পূর্ণ হবে। আমি এটা কখনোই হতে দেব না, কখনোই হতে দেব না। এটা যদি না হয় তাহলে আমার হাতে যেটা আছে দেখেছিস, এটা দিয়ে আমি তোদের তিনজনের ভবলীলা সাঙ্গ করে দেব। আর শোন, তোর দিদা অনেক বছর আগেই মারা গেছে, আর তোর বড় জেঠু অনাদি শঙ্কর ভট্টাচার্য বছর 5 আগে মারা গেছে, আর তোর আরেক জ্যাঠা সে নিরুদ্দেশ হয়ে গেছে অনেক বছর। তবে বর্তমানে সেই জ্যাঠাও আর বেঁচে নেই। অতীন্দ্রর মনে পড়ে যায় চায়ের দোকানের সেই কথা। বাড়িটাকে বাইরে থেকে দেখলে বড্ড খাঁ খাঁ বোধ হতো, তুমি এখানে আসাতে বাড়িটা একেবারে প্রাণ ফিরে পাবে। সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হয়ে গেছে। তোমার বান্ধবী সখী কিছুক্ষণের মধ্যেই পলাশডাঙ্গা গ্রামে চলে আসবে, আর তারপরেই প্রশস্ত হবে আমার মুক্তির পথ। হঠাৎ করেই যেন সম্বিত ফিরে আসে অতীন্দ্রর। সে দেখে ঘরের জানালা দরজা সব হাট করে খোলা, কিছু পরিমাণ দমকা বাতাস ঘরের মধ্যে ইতস্তত বিচরণ করছে। অতীন্দ্রর ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিতেই দেখে সখী ফোন করেছে। হ্যালো হ্যালো অতীন্দ্র, আমি এখন পলাশডাঙ্গা গ্রামে আছি। আমার গাড়িটা তার মধ্যে খারাপ হয়ে গেছে। তুমি কোথায় আছো বলো তো? তুমি আমাকে না বলে এখানে এসেছো কেন? আমি তোমাকে সরি বলতে চাইছিলাম। তার মধ্যে বাড়ির ওখানে বাবার এক বন্ধুর সাথে দেখা, তিনি আবার তোমাকেও ভালো করে চেনে। ওনার মুখে এমন কিছু শুনলাম যে আমি তোমার সাথে দেখা না করে থাকতে পারলাম না। আরে একবার ফোন তো করতে পারতে। অনেকবার চেষ্টা করেছি, তোমার মোবাইলে ফোন যাচ্ছিলই না। একটা SMS করতে পারতে তো। আমি তোমার সাথে সরাসরি দেখা করতে চাইছিলাম। তোমার সাথে আর কে আছে? আমি একা গাড়ি ড্রাইভ করে এসেছি। হে ভগবান, তুমি এক্স্যাক্টলি এখন কোথায় আছো বলো তো? বুঝতে পারছি না। পাশে একটা বড় মাঠ, আরেক পাশে ধেনো জমি। আচ্ছা দাঁড়াও, একজনকে পেয়েছি। এই নাও তো, কথা বলো তো। হ্যাঁ দাদা, বলছি যে এটা ঠিক কোন জায়গা আছে? এটা তালতলার মাঠ, কালী মন্দিরের খুব কাছেই। গলাটা শুনে বুঝতে পারল এটা তো সেই অঘরী সাধু। হন্তদন্ত হয়ে বেরিয়ে দৌড়তে শুরু করলো অতীন্দ্র। দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় তালতলার মাঠের কাছে। সখী মোবাইলের ফ্ল্যাশ জেলে দাঁড়িয়ে আছে। সখীকে দেখে অতীন্দ্র রেগে আগুন হয়ে যায়। সখী কিছু বলার আগে অতীন্দ্র তাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতীন্দ্রর এইরকম ব্যবহারে সখী অবাক হয়ে যায়। সে বারবার কারণ জিজ্ঞাসা করে। সব কারণ আমি তোমাকে পরে বলবো, কিন্তু এখন আমাদের এখান থেকে পালাতে হবে, নইলে বড় বিপদ হয়ে যেতে পারে। দাঁড়াও অতীন্দ্র, কি হয়েছে আমাকে বলো, না হলে আমি এখান থেকে কোথাও যাব না। ওই লোক আমাকে বলেছিল যে
আমার সাথে তোমার দেখা হলে তুমি এরকমই একটা ব্যবহার করবে আমার সাথে। ও কোনো সাধারণ লোক নয়, বোঝার চেষ্টা করো। অতীন্দ্রর হাতটা ধরে সখী হাতের উপর মোবাইলের আলো ফেলে। এ কি, তোমার হাতে লম্বা লম্বা আঁচড়ের দাগ কিসের? অতীন্দ্র নিজেই হকচকিয়ে যায় সেই আঁচড়ের দাগ দেখে। আমি জানি না এই দাগ কিসের। জানো না? কই দেখি। এই বলে সে অতীন্দ্রের ঘাড়ে আলো ফেললে দেখে আঁচড়ের দাগ। রেগে আগুন হয়ে ওঠে সখী। বজ্জাত, তুই গ্রামে এসে ফষ্টি নষ্টি করছিস? ওই লোক তাহলে আমাকে ঠিকই বলেছিল। অতীন্দ্রর বুঝতে বাকি থাকে না এইসব হওয়ার পেছনে মূল কারণ কি। দেখো দেখো, তুমি আমায় ভুল বুঝো না, এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলবো। তুমি এখন এখান থেকে চলো, না হলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে। সখী তখন রেগে যায়। সে সামনে অতীন্দ্রকে গালে হাতে থাপ্পড় মারতে থাকে। বজ্জাত, অসভ্য, এই ছিল তোর মনে? আমি আজ তোকে মেরে ফেলবো। আজ আমি তোকে সত্যি সত্যি মেরে ফেলবো অতীন্দ্র। হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে ভয়ঙ্কর এক পৈশাচিক গর্জন ভেসে আসে। অতীন্দ্র দেখে অবন্তিকা শূন্যে ভেসে এগিয়ে আসছে। অতীন্দ্র ঝাঁপিয়ে পড়ে অবন্তিকার উপর। তারপর মাথার ঘোমটাটা খুলে যেতেই তার চক্ষু স্থির হয়ে যায়। তার বাবা রাজশেখর, যে কিনা এখন পুরোপুরি অবন্তিকায় পরিণত হয়েছে। মাথার চুল খোপা করা, চোখ দুটো লাল লাভার মতো, মুখের উপর বড় কাটা দাগ। অতীন্দ্র! কটমট করে তাকায় অবন্তিকা। বাবা, বাবা, না না না, তুমি এটা করতে পারো না বাবা। অতীন্দ্রকে এক ঝটকায় মাটিতে ফেলে ধেয়ে এগিয়ে যায় সখীর দিকে। তারপর গলাটা চেপে ধরে সখীর। দম বন্ধ হয়ে আসে। উপায় না পেয়ে অতীন্দ্র একটা গাছের ডাল নিয়ে সজোরে আঘাত করে অবন্তিকার উপর। তাতে সখী মাটিতে পড়ে গেলে সখীকে কোলে তুলে নিয়ে দৌড়তে থাকে অতীন্দ্র। তা দেখে ভীষণ রকম গর্জন করে ওঠে অবন্তিকা। ক্ষিপ্র গতিতে ধেয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দেয় দুজনকে। তারপর সখীর গলা টিপে শূন্যে তুলে ধরে। অতীন্দ্র বলে, থামো থামো বলছি, না হলে আমি নিজেকে শেষ করে দেব। অবন্তিকা! অবন্তিকা তাকিয়ে দেখে অতীন্দ্র একটি ছুরি বের করে নিজের পেটের দিকে উঁচিয়ে আছে। খচ করে হাতের ছুরির একটা টান দিতেই ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। আমি নিজেকে শেষ করে দেব কিন্তু অবন্তিকা, ছেড়ে দাও ওকে। আমি সখীকে ভালোবাসি। আমি শেষবারের মতো বলছি, আমি কিন্তু এবার সত্যি সত্যি। অতীন্দ্র ক্ষিপ্র গতিতে ছুরি উঁচিয়ে তুলতে অবন্তিকা ছেড়ে দেয় সখীকে। আমি আজ রাজশেখর হয়ে জন্মেও নিজের পুরনো সত্তা ছাড়তে পারলাম না। আর তুই স্ত্রী হিসেবে তো তোকে কিছুই দিতে পারলাম না। না হয় এই জন্মে বাবার জায়গা থেকে দিয়ে গেলাম, ভাবিনি এটা করব। এই বলে অবন্তিকা শূন্যে দৌড়াতে থাকে। অনতি দূরে একটি ভাঙা পাতকুয়ো আছে। বুঝতে আর কিছু বাকি থাকে না। অতীন্দ্রর মনে বাবার প্রতি আবেগ জেগে ওঠে। ততক্ষণে ঝাঁপ দিয়ে দেয় অবন্তিকা রূপী রাজশেখর। ছুটে গিয়ে তার হাত চেপে ধরে অতীন্দ্র। না বাবা, না, তুমি এটা করতে পারো না। উপরে উঠে আসো বলছি। গুলশান, আমি অবন্তিকা। অতীন্দ্রের হাতের বাঁধন ছাড়িয়ে অবন্তিকা কুয়োর গভীরে ডুবে যায়। বাবা! তীব্র একটা আর্তনাদ করে ওঠে। হাতের দিকে তাকিয়ে দেখে নখের গভীর আঁচড়ের রক্তাক্ত দাগ। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে অতীন্দ্র। হঠাৎ সেই সাধু সেখানে উপস্থিত হয়ে বলে, আমি পাহাড়ে যাচ্ছি সাধনা করতে। সত্যি অদ্ভুত তোর লীলা, অদ্ভুত অদ্ভুত তোর লীলা। এই ঘটনার পর মাসখানেক কেটে গেছে। একসাথে কিছুদিন থাকার পর সখী ও অতীন্দ্র ঠিক করেছে তারা
বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সেই মতো দুজনে মন্দিরে গিয়ে নিজেদের মতো করে বিয়ে করেছে। আজ তাদের ফুলসজ্জা। অতীন্দ্র ফ্রেশ হতে বাথরুমে গেল, অনেকক্ষণ হয়েছে। বার কয়েক নাম ধরে ডাকলেও কোনো উত্তর না পেয়ে সখী উঠে বাথরুমের দরজা ঠেলতেই খুলে গিয়ে দেখে অতীন্দ্র কুমার জীবনের পুরুষালী ক্রিয়ায় রত। সখী বলল, এই তুমি কি পাগল? আজ আমাদের ফুলসজ্জা, এত সুন্দর আমার মতো বউ থাকতে তুমি কিনা এইসব করছো? আরে না না, একটু উত্তেজনা কমানোর জন্য আর কি। এই বলে ঝপ করে কোলে তুলে নেয় সখীকে। অতীন্দ্র, তুমি সত্যিই একটা পাগল। সখীকে ভালোবেসে বিছানার উপর নিয়ে ফেলে। তার উপর উপর হয়ে চোখে চোখ রেখে বলে, আমি তোমায় অনেক বেশি ভালোবাসি। আর এই পৃথিবীতে সবকিছুর একটা মূল্য আছে, তাই না জমিদার মশাই? সখীর মুখ শুকিয়ে আসে। গলা দিয়ে প্রথমবার বেরিয়ে আসে জমিদারের কণ্ঠ। তুমি এখনো যাওনি অংশিকা? অতীন্দ্র অবন্তিকার কণ্ঠে বলে ওঠে, অনেকদিন পর আসল নাম শুনতে পেয়ে ভালো লাগলো। বিষয়টা আমি বলছি জমিদার মশাই। যখন আমি অতীন্দ্রের হাতে আঁচড় কেটে রক্ত বের করে দিই, তারপর কুয়োতে ডুবে যাওয়ার পর আমি আবার সেই রক্তের মধ্যে দিয়ে অতীন্দ্রের শরীরে প্রবেশ করি। আমি আমার গুলশানকে পেয়ে গেছি জমিদার মশাই। এবার আপনার পালা। আপনার আত্মা পুরুষের, কিন্তু দেহ মহিলার, আর আমার আত্মা মহিলার, কিন্তু দেহ পুরুষের। অতীন্দ্র সখীকে নিয়ে সুখে বৈবাহিক জীবন কাটাবে। অন্যদিকে আমি আপনার সাথে প্রতি রাতে সেই সব করব যেটা সেদিন আপনি ওই এক রাতে আমার সাথে করেছিলেন। রোজ তিলে তিলে যন্ত্রণা দেব আপনাকে জমিদার মশাই, আর এটাই হবে আমার আপনার প্রতি চরম বদলা। অতীন্দ্র, কাছে আসো। না অবন্তিকা, তুমি এটা করতে পারো না। আজ আমি তোমায় সত্যি খুব ভালোবাসবো। না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আপনার আর্তনাদ আমি ছাড়া আর কেউ শুনতে পারবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার। জোরে, আরো জোরে। বেডরুমের দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে ধরাম করে বন্ধ হয়ে যায়। শুনলেন বাঁকুড়ার সেই ভৌতিক রাত। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটি রোমাঞ্চকর কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন।